হ্যালো বন্ধুরা, ডোর স্টেপ কোচিংয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত। আজকে আমরা কিছু নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে শিখব। অনেকের অনেক রকম কনফিউশন থাকে কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। ইন্টারেস্টের অনেক রকম ভাগ আছে, সিম্পল ইন্টারেস্ট আছে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট আছে, আবার অনেক জায়গাতে রিডিউসিং ইন্টারেস্ট নিয়েও কাজ করা হয়। তো তার সঙ্গে কি করে ইএমআই ক্যালকুলেশন হয়, সব কোনো জায়গায় কোনো কিছু ইনভেস্টমেন্ট করে থাকলে তার কীভাবে রিটার্ন আমরা পাবো, একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আমরা কীভাবে রিটার্ন পেতে পারি, কোনো জায়গা থেকে বড় করলে লোন নিলে তার কীরকম আমরা ইএমআই পে করতে হবে, তার সমস্ত রকম ক্যালকুলেশান আমরা আজকে শিখব। দেখো, ইন্টারেস্ট নিয়ে যখন কথা বলছি তাহলে সকলের প্রথমেই যেটা আসে সেটা হলো সরল সুদ। আমরা ছোটোবেলাতে ক্লাস 7-8-এর অঙ্কতে পড়েছি সরল সুদের অঙ্ক। সরল সুদ কি বলে না, আমার আসল যেমন তেমনই থাকবে, তার উপরে শুধুমাত্র সুদের হার এবং সময়টা নির্ভর করবে। অর্থাৎ আমার ইন্টারেস্ট তখন আমরা কীভাবে বার করি না, PTR/100 আমরা লিখতাম, অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100। 100টা কেন আসতো? 100টা আসতো কারণ রেট অফ ইন্টারেস্টটা আমার পার্সেন্ট আকারে থাকতো, পার্সেন্ট থেকে আমাকে ওটাকে ডেসিমালে প্রকাশ করার জন্য বাই 100 করতাম, অর্থাৎ পার্সেন্ট প্রতি 100-তে। সেই জন্য আমরা সেই সংখ্যাটিকে আমরা 100 দিয়ে ভাগ করতাম। এখন সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি এক্সেলে, সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা নর্মাল ফর্মুলা কি, ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে না, প্রিন্সিপালকে আমরা টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করে দিলে আমরা ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটা পেয়ে যায়। এখন এখানে একটা বিষয় আছে, বলবে যে দাদা আপনি তো বললেন যে 100/, করতে হবে, তাহলে আমি এখানে 100/টা করলাম না কেন? 100/টা করলাম না, তার পিছনে উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো আমি রেট অফ ইন্টারেস্টটাকে পার্সেন্ট ফরম্যাটেই রেখেছি। দেখো এখানে পার্সেন্টেজ ফরম্যাটে আছে, যদি এটা নাম্বার ফরম্যাটে থাকতো দেখো এটা 0.5, অর্থাৎ অটোমেটিক্যালি সে ডেসিমাল ফরম্যাটে হয়ে গেছে, অর্থাৎ ডেসিমালেতেই সে ক্যালকুলেট করছে। যদি এটা শুধু 5 নিতাম, দেখো এটা 500% হিসেবে নিত। একে যদি আমি পার্সেন্টেজ করতাম, দেখো এটা 500%, অর্থাৎ এটা কিন্তু আমার সঠিক নয়। এই যদি নর্মালি রেট অফ ইন্টারেস্ট যদি পার্সেন্টেজ ফরম্যাটে আমরা এখানটাতে না রাখি, তাহলে অবশ্যই আমাকে এখানে বাই 100 করতে হবে। যদি এটিকে আমরা পার্সেন্টেজ ফরম্যাটে করি, যদি এটিকে আমরা পার্সেন্টেজ ফরম্যাটেই রাখি, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা নাই। বোঝাতে পারলাম? অর্থাৎ যদি আমরা রেট অফ ইন্টারেস্ট যেভাবে আমরা ক্যালকুলেট করব, দেখো এখানে অলরেডি দেখো কেন 10 হয়েছে, কারণ অলরেডি এখানে বাই 100টা হয়েছিল। বাই 100কে আমি আবার মুছে দিলাম, দেখো আবার পুনরায় 1000 ফেরত এলো, অর্থাৎ 10,000 টাকার 5%-এ 2 বছরে আমরা 1000 টাকা ইন্টারেস্ট পাই। তাহলে সাম অ্যামাউন্ট বা সুদ আসল কি না, আসলকে সুদের সঙ্গে যোগ করলে আমরা সুদ আসল পাই। দেখো আমরা B1 + B4 করেছি, B1 + B4, অর্থাৎ আসলের সঙ্গে সুদকে যোগ করলে আমরা সুদ আসল পাই। এটা আমাদের সাধারণ ধারণা, কমন ধারণা থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট বার করতে পারি। এবার এখানেতে অনেক রকম হতে পারতো যে মাসিক প্রদেয় সুদ হলে কি হবে, বাৎসরিক প্রদেয় সুদ হলে কি হবে 6 মাসে, অর্থাৎ যতগুলো সুদ প্রদেয় হবে সেটাকে আমরা মাল্টিপল করব। অর্থাৎ যদি মাসিক প্রদেয় হয় তাহলে 12 দিয়ে গুণ হবে, যদি ষান্মাসিক অর্থাৎ 6 মাসে একবার হয় তাহলে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ বছরে 2বার, সেভাবে কাজ হবে। সেখানেও কিন্তু কি করতে হয়, দেখো এখানেতে সরল সুদের ক্ষেত্রে মাসিক প্রদেয় বা ত্রৈমাসিক প্রদেয় সকলের ক্ষেত্রেই সুদের পরিমাণটা, ওভারঅল টোটাল সুদের পরিমাণটা একই থাকবে, কারণ আমার আসলের কোনো রকম হেরফের হচ্ছে না। কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্টের ফান্ডাটা কি? কম্পাউন্ডিং ইন্টারেস্টের ফান্ডা হচ্ছে আসলের ওপর যেমন সুদ চাপে, তেমন যে সুদটা হয় সেই সুদের ওপরও কিন্তু প্রতি বছরে সুদটা আবার চাপে। তো এই কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য আমরা দুভাবে করতে পারি। কীরকম? একটা আমাদের ন্যাচারাল ফর্মুলা আছে, সেই ন্যাচারাল ফর্মুলা যেটা আমরা করে থাকি, ছোটোবেলায় করেছিলাম, P × 1 + R/100⁻t। কিন্তু আমি এখানে 100ও লিখিনি, কিন্তু এখানে একটা n লিখেছি। nটার কারণ আছে, n কেন লিখেছি সেটা আমি আসছি। এবং
কেন 100 লিখিনি? 100 লিখিনি কারণ রেট অফ ইন্টারেস্টটা আমার পার্সেন্ট ফরম্যাটেই আছে। যদি পার্সেন্ট ফরম্যাটে না থাকতো আমাকে অবশ্যই এখানে বাই 100 করতে হতো। আমরা চেষ্টা করবো সবসময় রেট অফ ইন্টারেস্টটাকে পার্সেন্ট ফরম্যাটে লেখার, তাহলে আমাকে এক্সট্রা কাজ করতে হবে না। এখানে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, 100 লিখতে ভুলে গেলাম, সেই জন্য সবসময় রেট অফ ইন্টারেস্টটাকে পার্সেন্ট ফরম্যাটেই আমরা রাখবো। তাহলে কি হবে দেখো, এখানে আমি পেমেন্ট টার্মস রেখেছি 1, এটার মানে কি? এটার অর্থ হলো, এন শব্দের অর্থ হলো নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার। আমরা আগেরগুলো সবাই মোটামুটি জানি, পি মানে প্রিন্সিপাল, আর কে আমরা রেট অফ ইন্টারেস্ট বলি, টি হচ্ছে টাইম, সেটা বছরে টাইম ক্যালকুলেট করা হয়। এখন এটা বলা হচ্ছে নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার মানে কি? নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার মানে হলো এক বছরে আমরা কটা পেমেন্ট নিলাম বা করলাম। মানে যদি বাৎসরিক সুদ ক্যালকুলেশন করি তাহলে বছরে একটাই পেমেন্ট, যদি 6 মাসে ক্যালকুলেশন করি তাহলে বছরে 2টো পেমেন্ট, যদি 4 মাসে করি তাহলে বছরে 3টে, 3 মাসে করলে বছরে 4টে, এভাবে যদি প্রতি মাসে করি তাহলে বছরে 12টা ক্যালকুলেশন হবে। অর্থাৎ আমাদের ক্যালকুলেশনটা নির্ভর করবে যে আমরা বছরে কটা পেমেন্ট করছি, নাম্বার অফ পেমেন্টস পার ইয়ার। এটা খুব একটা ভাইটাল, দারুণ ভাইটাল পয়েন্ট, নাম্বার অফ পেমেন্টস। এটা কি না, বছরে কটা পেমেন্ট আমরা করলাম। তো এর ফর্মুলাটা আমরা দেখো কি করেছি, এখানে সবসময় এটা মাথায় রাখবে যে সুদটা থাকে, যে বার্ষিক যে সুদের হার থাকে, তাকে আমাদেরকে অবশ্যই নাম্বার অফ পেমেন্টস দিয়ে ভাগ করতে হবে। কারণ বাৎসরিক যে সুদের হার, ধরো বাৎসরিক সুদের হার 5% আছে, যদি আমি বছরে 4 বার দিই তাহলে সুদটা আমার 5/4 অর্থাৎ 1.25% পার টার্মে ক্যালকুলেট হবে, কখনোই 5%-এ ক্যালকুলেট হবে না। আবার দ্বিতীয় কথা হচ্ছে, যখনই টাইমের কথা আসবে, যেহেতু টাইম 2 বছর ভালো রেখেছি বা যখন একটা বছর রেখেছি, যদি বছরে 4 বার পেমেন্ট করি তাহলে মোট 8 বার পেমেন্ট হলো, অর্থাৎ 4x2 পেমেন্ট হলো। তাই এখানেও 4x2, অর্থাৎ টাইমটা আমার সবসময় টু দি পাওয়ারে যখন থাকবে তখন মাল্টিপল অফ পেমেন্ট টার্ম অ্যান্ড নাম্বার অফ ইয়ার্স, এটা সবসময় ক্যালকুলেট করতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট খুব ইজিলি করতে পারবো। কি দেখা যাক, আমরা ফর্মুলাটাকে আবার ভালো করে ভাবি। কি না, ইকুয়াল টু প্রিন্সিপাল, প্রিন্সিপালকে আমরা পি লিখেছিলাম, দেখো প্রিন্সিপালকে আমরা মাল্টিপাল করব 1 প্লাস আর মানে আমার রেট অফ ইন্টারেস্ট, বাই কি করেছিলাম না পেমেন্ট টার্মস এন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, তারপরে আবার মাল্টিপল নয়, টু দি পাওয়ার এন ইন্টু টি বলা হয়েছে। তো এন ইন্টু টি মানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেটটা না দিলে আমাদের কিন্তু এই প্রপারলি এই জিনিসটা আসবে না। তো এন মানে আবার আমার এই মাল্টিপল ইন্টু টি মানে হচ্ছে টাইম। দেখো আমার ক্যালকুলেশন কিন্তু পূর্ববর্তী ক্যালকুলেশন ঠিকঠাক এসেছে। যদি আমরা পেমেন্ট টার্মটা বছরে 2 বার দিতাম তাহলে দেখো সুদ আমার কিন্তু বেড়ে যেত, স্বাভাবিক কথা, সুদ বাড়তো। আবার যদি বছরে 3 বার দিতাম, বছরে 4 বার দিতাম, বছরে 6 বার দিলাম, 6 বার মানে 2 মাস অন্তর সুদ ক্যালকুলেট করেছি, বছরে 12 বার দিলে আমার এইটা হতো। আমি এই ফর্মুলাটাতে একটু পরে আসছি, এটাও একটা খুব সহজ ফর্মুলা, এটা বোঝার জন্য আমাকে এই জিনিসটা বুঝতে হবে। তো তার আগে আমরা এটা বুঝে নিই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা আমাদের ন্যাচারাল জ্ঞান থেকে, অর্থাৎ স্কুলে যে ফর্মুলা শিখেছিলাম সেই স্কুলের ফর্মুলা থেকেই কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এক্সেলে বার করতে পারবো। কি না, প্রিন্সিপালকে আমরা 1 প্লাস আর বাই এন টু দি পাওয়ার এন টি, এই ফর্মুলা ধরে আমরা পরিষ্কারভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারবো। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে দেখো এখানে কিন্তু সাম অ্যামাউন্ট বেরোয় সবসময়, সাম অ্যামাউন্ট মানে সুদ আসলটা ডাইরেক্ট বেরোয়। তো সুদ আসল থেকে সুদ বার করতে গেলে সাম অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো না, সাম অ্যামাউন্ট যেটা হয়েছিল সেখান থেকে আমরা প্রিন্সিপালকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা ইন্টারেস্ট পেয়ে দিই। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে ডিরেক্ট আমাদের সাম অ্যামাউন্ট বেরোয়, অর্থাৎ সুদ আসল বেরোয়, সেই সুদ আসলকে আমরা আসল থেকে বাদ দেবো, তাহলে আমরা সুদ আমরা পেয়ে যাব। তো এখানেতে আমি আরও একটা ফর্মুলা ইউজ করেছি, দেখো, ইউজিং এফভি ফাংশন। এফভি শব্দের অর্থ কি? এফভি শব্দের অর্থ হলো ফিউচার ভ্যালু। এটা একটা ডিরেক্ট ফাংশান। এই ডিরেক্ট ফাংশনটা অ্যাডভান্সড এক্সেলে খুব ভালো কাজ করে। তো আমরা একটু যেহেতু অ্যাডভান্সড এবং সমস্ত কিছু মিক্স করেই কাজ করছি, তাই কম্পাউন্ডিং ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা
এই এফবি ফাংশনটাকে ডিরেক্ট এখানেই শেখাচ্ছি। দেখো এখানে কতগুলো টার্ম আছে, এই টার্মগুলো খুব ভালো করে মনে রাখবে। এই টার্ম দিয়ে কিন্তু আমাদের কম্পাউন্ডিং ইন্টারেস্টের ফিউচার ভ্যালু ক্যালকুলেশন হবে এবং ইএমআই ক্যালকুলেশনে কীভাবে ক্যালকুলেট করে সেখানেও আমরা একই জিনিস শেখাবো। তো দেখো এফ ভি ফাংশন বলেছি, এফ ভি শব্দের অর্থ হলো ফিউচার ভ্যালু। বিষয়টা একই, ফিউচার ভ্যালু মানে সেই আগামী দিনে আমার এই টাকাটা কোনো জায়গায় টাকা রেখেছি কম্পাউন্ডিং ইন্টারেস্টে, তার কত ভ্যালু হবে সেটা কীভাবে জানবো। তাই একটা ফর্মুলা আছে, সেটা জানার জন্য আমরা কিছু টার্ম জেনে নিই। পিএমটি শর্টকাট হচ্ছে পেমেন্ট, আইপিপিএমটি হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, আইপিএমটি ইন্টারেস্ট পেমেন্ট, পিভি এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, রেট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার পিরিয়ড। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রেট অফ ইন্টারেস্ট পার পিরিয়ড শব্দের অর্থ হলো আমি রেট অফ ইন্টারেস্টটা কত টার্মের ওপরে নিয়েছি, মাসিক বাৎসরিক একবার না বছরে 12 বার না বছরে 6 বার, যেমনভাবে নেব সেই হিসেবে কিন্তু রেটটা ক্যালকুলেট করব। এন পার কি, এন পার হচ্ছে নাম্বার অফ পেমেন্টস, টোটাল কত নাম্বার পেমেন্ট করলাম। দেখো এখানে বছরে 12 বার করে যদি নিই আমি, তাহলে 24 বার, 2 × 12, অর্থাৎ এইটা আমার নাম্বার অফ পেমেন্টস হবে। পার হচ্ছে পার্টিকুলার পিরিয়ড, পার শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটাকে টার্ম বলি, টাইম বলি, সেটাই কিন্তু এখানে পার হিসেবে ব্যবহৃত হবে। এরপরে যখন ইএমআই আসবে তখন ইএমআইটা নিয়ে বোঝাবো ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্টস কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। যাই হোক, চলো আমরা এফবি ফর্মুলা ব্যবহার করি। এফবি ফর্মুলাতে প্রথম কাজ হচ্ছে আমার এফবি লিখলাম, ফার্স্ট শুরু করলাম, রেট, দেখো রেট বলেছে, তো রেট আমার স্বাভাবিকভাবেই রেট অফ ইন্টারেস্ট, বাট রেট অফ ইন্টারেস্ট পার পিরিয়ড কথাটা বলেছি আমি। পার পিরিয়ড মানে সকল সময় কিন্তু আমার কত টার্মে, কেমন পেমেন্ট টার্মে আমরা কাজ করছি, বাৎসরিক 12 বার না বাৎসরিক একবার, তার উপরে নির্ভর করে এটা ক্যালকুলেট হবে। 12 অর্থাৎ আমরা রেট অফ ইন্টারেস্টকে পেমেন্ট টার্মস এন দিয়ে ভাগ করব। তারপরে বলেছে দেখো এন পার, এন পার শব্দের অর্থ নাম্বার অফ পেমেন্টস, অর্থাৎ নাম্বার অফ পেমেন্টস কটা না, এইটাকে এটা দিয়ে গুণ করা, তবেই না টোটাল নাম্বার অফ পেমেন্ট 24 হবে আমার এখানে, 24-এর জায়গায় 36 হতো, 3 বছর হলে 36 হতো। যাই হোক, নাম্বার অফ পেমেন্টস করলাম। এবং পিভি, এখানে পিভিটাকে আমরা ইগনোর করব, পিভি আমাদের দরকার নাই, পিভি আমাদের পিএমটি আমাদের এখানে দরকার নাই, পেমেন্ট আমরা এখানে করছি না, আমরা পেমেন্ট কত করে টোটাল কত পাবো সেটা দেখছি, তাহলে পেমেন্ট আমরা এখানে দরকার নেই, এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। এবং আলটিমেট হলো পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এখানে একটা গল্প দেখো, মাইনাস সাইনে এসেছে, আগেরটার সঙ্গে রেজাল্ট আমার সেম বাট উইথ আ মাইনাস সাইন। এটা যখন আসে মনে রাখবে, যখন আমরা এফ ভি এই 4টে ফর্মুলা যেখানে যেখানে ব্যবহার করব, ওই 4-5টা ফর্মুলা যেখানে যেখানে ব্যবহার করব, সেখানে অবশ্যই একটা হয় সামনে মাইনাস সাইন লাগাবো, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি, নতুবা আমরা অন্য একটা কাজ করতে পারি, আলটিমেট শেষ যে আছে, যে প্রিন্সিপাল ভ্যালু আছে তার গায়ে একটা মাইনাস লাগিয়ে দেবো। আমরা যেখানে খুশি লাগাতে পারি, প্রিন্সিপালের গায়ে বসাতে হবে অথবা টোটাল ফর্মুলার আগে বসাতে হবে। টোটাল ফর্মুলার আগে আমরা টোটাল একটা মাইনাস লাগাতে পারি। আমরা চেষ্টা করবো সবসময় ফর্মুলাতে যে প্রিন্সিপাল ভ্যালু আছে তার গায়েতেই মাইনাসটাকে লাগানোর। ঠিক আছে, তো মাইনাস লাগিয়ে দিলাম, আমার সাম অ্যামাউন্ট বেরিয়ে গেল। সুতরাং দেখো সাম অ্যামাউন্ট যেহেতু একই, আমার ইন্টারেস্টও সেম বেরিয়েছে, সেম একই বেরিয়েছে। যদি এটাকে পেমেন্ট টার্মটাকে 1 করে দিতাম, অর্থাৎ বছরে একবার ইন্টারেস্ট, দেখো 1125, অর্থাৎ জেনে রাখবে অর্থাৎ এখানে একটা ভেবে দেখো, সিম্পল ইন্টারেস্ট পেয়েছিলাম আমি 10,000 টাকার, 5%-এ 2 বছরে 1,000 টাকা, কম্পাউন্ডে কিন্তু 1,025 টাকা পেয়েছি। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের তুলনায় কম্পাউন্ডিং ইন্টারেস্ট কিন্তু সকল সময় বেশি। আমরা আবার বলে নিই, দেখো এফবি ফর্মুলাতে কিন্তু একটা মাইনাস সাইনের যে গল্পটা আছে সেটাকে আমি আবার ভালো করে বোঝাচ্ছি। এফবি ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলাম, রেট দিলাম, রেট কি না, রেট পার পিরিয়ড বলা হয়েছে, পেমেন্ট টার্মসের সঙ্গে আমরা একে ভাগ করতে হবে। এন পার হচ্ছে, এন পার কি, এন পার হচ্ছে নাম্বার অফ পেমেন্টস, অর্থাৎ বছরকে আমরা কতগুলো পেমেন্ট দিয়ে গুণ করেছি সেটাকে গুণ করে দেব। এবং তারপর হচ্ছে পিএমটি, আমার এখানে পিএমটির প্রয়োজন নাই, এবং শেষমেশ হলো পিভি, অর্থাৎ আমার প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু। এখানে দেখো সেই মাইনাস সাইনটা আসছে, এই মাইনাস সাইনটাকে তোলার জন্য আমাদেরকে অবশ্যই একটা প্রিন্সিপালের আগে একটা মাইনাস সাইন দিয়ে কাজ করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে এটা রইল আমাদের কি
করে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়। ভিডিওটাকে বেশি বড় করছি না, বড় না করে পরের এপিসোডে আমরা শেখাবো কী করে ইএমআই ক্যালকুলেট করতে হয়। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করছি দ্বিতীয় ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।